কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করছি। অ্যাসেসমেন্ট অংশে মাত্র দুইটা সিবিএলএম। তার একটা হচ্ছে ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। দুইটা, তার একটা আজকে আলোচনা বিষয়। এখানে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে ডিটারমাইন দি ফোকাস অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের যে কোন বিষয়ের উপরে ফোকাস করে সেটা বুঝতে পারা। এরপরে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্টের ভিতরে যে প্রসেসগুলো ফলো করতে হয় সেগুলো প্ল্যান করা, অর্গানাইজ করা, অ্যারেঞ্জমেন্ট করা। আর প্রিপেয়ার অ্যাসেসমেন্ট প্ল্যান প্রিপেয়ার করা। আর সর্বশেষ হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যাসেসমেন্টের জন্য যে সকল টুলস লাগে, টুলসগুলো ডিজাইন এবং ডেভেলপ করা, এগুলো হচ্ছে কাজ, যেটা নিয়ে ইতিমধ্যে আপনারা কাজ শুরু করেছেন। আজকে আমরা সে বিষয়ে একটু আগে জেনে নিই, পরবর্তীতে আমরা ডিজাইন নিয়ে কাজ করব। দেখেন, মেন ফিচার অফ অ্যাসেসমেন্টের যে মেন ফিচারগুলো আছে, মোট তিনটা ফিচার, এটা মাথায় রাখতে হবে। তিনটা ফিচার এখানে আছে। প্রথমটা হচ্ছে কালেকশন অফ এভিডেন্স। প্রথম অ্যাসেসমেন্টের উদ্দেশ্যই হচ্ছে এভিডেন্স কালেকশন করা। দ্বিতীয় কাজ হচ্ছে মেকিং অফ প্রফেশনাল জাজমেন্ট করা, অর্থাৎ বিচার বিবেচনা করা যে রেজাল্ট কী হবে। আর 3 নম্বর হচ্ছে কোনো একটা কিছুকে বেস ধরেই তো কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে সিবিটি অ্যাসেসমেন্ট হয় সেটাতে বেঞ্চমার্ক বা আদর্শ হিসেবে অবশ্যই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকেই ফলো করা। অর্থাৎ আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে, কোনো কিছুকে বিবেচনা করতে গেলে, যাচাই বাছাই করতে গেলে অবশ্যই আমরা সেটাকে আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে আমরা অবশ্যই ফলো করব সিএসকে। তাহলে তিনটা কাজ, একটা হচ্ছে এভিডেন্স কালেকশন করব, তারপরে সিদ্ধান্ত নেব, আর এগুলো কাজ করার জন্য আমরা বেঞ্চমার্ক হিসেবে, তুলনা হিসেবে আমরা নেব হচ্ছে সিএস। এই কাজগুলোই সাধারণত হয়। অ্যাসেসমেন্টে কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে এভিডেন্স বেসড, অর্থাৎ অ্যাসেসমেন্টে আমরা যাই করি, যা ঘটাই, যা রেজাল্ট হয়, সব কিছুর পেছনেই কোনো না কোনো একটা এভিডেন্স বা প্রমাণপত্র, ডকুমেন্ট হিসেবে থাকে। এই জন্য দেখবেন আমরা যখন ওরাল কোশ্চেনের সম্মুখীন হই, সেই ওরাল কোশ্চেনের রেজাল্টের জন্য একটা শিট মেনটেন করতে হয়। অথচ ওরাল কোশ্চেন তো মৌখিক প্রশ্ন, সেটা শিট মেনটেন না করলেও হতে পারতো, কিন্তু সেটার জন্য প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে আমরা এই প্রমাণ রাখার জন্য আমরা একটা রেসপন্স শিট মেনটেন করি। তার মানে আমরা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যা ঘটবে সব কিছুর পেছনেই, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই কোনো না কোনো একটা এভিডেন্স থাকবে, ডকুমেন্ট থাকবে। এরপরে এটা হচ্ছে ক্রাইটেরিয়ন রেফারেন্স। এটা কোনো একটা ক্রাইটেরিয়া, কোনো একটা বিষয়ে ভিত্তি করেই এটা হয়। এরপর ডিসিশন অ্যাবাউট কম্পিটেন্সি আর বেসড অন এভিডেন্স। আমরা যে ডিসিশন নেব সেটা অবশ্যই এভিডেন্সের সাথে ভিত্তি করে নিতে হবে। এমন নয় যে আমি মন চাইলেই কাউকে একজনকে কম্পিটেন্ট দিয়ে দিলাম। কম্পিটেন্ট হতে গেলে তাকে অবশ্যই এভিডেন্সের ভিত্তিতেই কম্পিটেন্ট ঘোষণা করতে হবে। কাউকে নট ইয়েট ঘোষণা করতে গেলেও এভিডেন্স অনুযায়ী নট ইয়েট ঘোষণা করতে হবে। আচ্ছা, এরপর ইট ফোকাস অন দি ক্যাপাসিটি টু পারফর্ম ইন দি ইন্ডাস্ট্রি। এটা খুব ইম্পর্ট্যান্ট। যখন অ্যাসেসররা ডিসিশন নেবেন তখন তারা চিন্তা করবেন যে যে পারফরমেন্স আমি দেখছি, যেটা আমি পাচ্ছি, সেটা একজন ইন্ডাস্ট্রিতে কাজ করা এক্সপার্ট যারা কাজ করে সেই অনুযায়ী সে কাজ করতে পারবে কিনা, পারফর্ম করতে পারবে কিনা, সেই অনুযায়ী চিন্তা করে কিন্তু ডিসিশন নেওয়া হয়। অর্থাৎ তার পারফরমেন্সটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। তারপর এভিডেন্স অফ কম্পিটেন্সি মে কালেক্ট ওভার এ পিরিয়ড টাইম। এই যে এভিডেন্সগুলো কালেকশন করা হয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কালেকশন হয়, নির্দিষ্ট সময়ের পরে কিন্তু হয় না। যেমন প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমার নির্দিষ্ট সময় দেয়া থাকে, রিটেন কোশ্চেনের জন্য সময় দেয়া থাকে, প্রত্যেকটার জন্য একটা সময় থাকে, এর জন্য টাইম পিরিয়ডটা ইম্পর্টেন্ট। আর ইট এনশিওরস দ্যাট অ্যাসেসর জাজমেন্ট আর রিলায়েবল। এটা নিশ্চিত করবে অ্যাসেসমেন্ট যেটা আমরা বলছি, এটা এরকম বিষয়টা হবে যে
অ্যাসেসর যে জাজমেন্টটা দিচ্ছে, যে সিদ্ধান্ত দিচ্ছে, কম্পিটেন্ট দিচ্ছে অথবা নট ইয়েট কম্পিটেন্ট দিচ্ছে, সেইটা অবশ্যই এটা বিশ্বস্ত সিদ্ধান্ত। অ্যাসেসর সাধারণত ভুল সিদ্ধান্ত দেয় না, মন গড়া সিদ্ধান্ত দেয় না, একটা বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, ভালো সিদ্ধান্ত সে দেয়। এটা অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। তার মানে আমরা যদি এর ভিতরে থাকতে পারি তাহলে অ্যাসেসমেন্ট ভালো জিনিস। আর যদি এখান থেকে কিছু এদিক সেদিক হয়, সেটা নিয়ে পড়া আছে পরের সিবিএলএমে, যে অ্যাসেসমেন্ট কখন প্রশ্নবিদ্ধ হয়, কখন অ্যাসেসররা প্রশ্নবিদ্ধ হয়, সেটা নিয়ে আছে। তাহলে এইগুলো আমার মেনটেন করে অ্যাসেসমেন্ট নেওয়া উচিত। আচ্ছা, অ্যাসেসমেন্টে যে সকল স্টেপ আমরা ফলো করি, অ্যাসেসমেন্টে কিন্তু আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে যে অ্যাসেসররা সকালে আসে, সারাদিন কোনো না কোনো অ্যাক্টিভিটি চলে, আর সন্ধ্যাবেলায় রেজাল্ট দিয়ে চলে যায়, আমরা এইটুকু দেখি। হ্যাঁ, কিন্তু অ্যাসেসমেন্টের মূল কাজটা কিন্তু এই অ্যাসেসমেন্টের দিনের আগেই হয়ে যায়। অর্থাৎ সর্বপ্রথম আইডেন্টিফাই করা হয় একটা সিএস, এবং পারপাস এবং কনটেক্সট নির্ধারণ করা হয় যে কোন সিএস এর উপরে অ্যাসেসমেন্ট হবে, সেটার উদ্দেশ্য কি, এবং সেটা কোন প্রতিষ্ঠানে কিভাবে কোন অবস্থায় হবে, এগুলো আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ যেটা করা হয় সেটা হচ্ছে এভিডেন্স কি কি প্রয়োজন হবে এই অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য, কি কি এভিডেন্স দরকার, সেটা চিন্তা ভাবনা করা হয়। এরপরে কোন কোন মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, কোনটা ব্যবহার করা হবে, কোনটা এর জন্য সুইটেবল হবে, সেটা আইডেন্টিফাই করা হয়। এবং সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল, রিসোর্স এবং ইকুইপমেন্ট কি কি লাগতে পারে এই অ্যাসেসমেন্টের জন্য, সেটাও আগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। তাহলে চারটা জিনিস আগেই চিন্তা করতে হয়। একটা হচ্ছে সিএস কোনটা, এটা কি উদ্দেশ্যে, এবং এটা কোথায় কিভাবে হবে এটা। দ্বিতীয় হচ্ছে এভিডেন্স কি কি লাগবে। 3 নম্বর হচ্ছে কোন কোন মেথড এবং ইনস্ট্রুমেন্ট লাগবে। আর 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালস, রিসোর্স এবং ইকুইপমেন্ট, এগুলো কি কি প্রয়োজন হবে। এই চারটা চিন্তা ভাবনা করে তারপরে এগুলোকে ডকুমেন্ট হিসেবে একটা অ্যাসেসমেন্ট প্ল্যানে এগুলো ডকুমেন্টেড করা হয়, নোট ডাউন করা হয়। করার পরে এরপরে এই অ্যাসেসমেন্টের জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট, বিভিন্ন অফিসিয়াল চিঠিপত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রয়োজন হয়, এই সবগুলো, সেই সাথে অ্যাসেসমেন্টের জন্য এই যে প্রশ্নপত্রগুলো, জব শিটগুলো, স্পেসিফিকেশন শিট, কার্ডস ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সেগুলো ডেভেলপ করা হয়। এই পর্যন্ত যদি শেষ করা যায় তাহলে অ্যাসেসমেন্ট শুরুর আগ পর্যন্ত কাজ মূলত শেষ হয়। কিন্তু এই কাজগুলো সাধারণত আমরা চোখে সাধারণত দেখিই না, আমরা এর পরে থেকে দেখি। আচ্ছা, এরপরে আসেন, যেহেতু আগের এখানে কনটেক্সট অ্যান্ড পারপাস নামে একটা কথা ছিল, এই দুটো বিষয় নিয়ে অনেক সময় প্রশ্ন হয় এবং এগুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। কনটেক্সট কনটেক্সট বলতে বোঝানো হয় এনভায়রনমেন্ট অর সেটিং অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে সকল বিষয় অ্যাসেসমেন্টের সাথে জড়িত, যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় যে অ্যাসেসমেন্ট কোথায় হবে, ক্যান্ডিডেট কারা হবে, এই ক্যান্ডিডেট রেগুলার ব্যাচ নাকি আরপিএল, এরপরে অ্যাসেসমেন্ট কোন অথরিটি কন্ডাক্ট করবে, অ্যাসেসমেন্ট কোন প্রতিষ্ঠানে হবে, কোন দিনে হবে, এই সবগুলো মিলেই মূলত কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হয়। এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, এর মধ্যে 4টা মেইন পয়েন্ট বলা যায়। তার প্রথমটা হচ্ছে ফিজিক্যাল সেটিং। ফিজিক্যাল সেটিং বলতে বোঝানো হয় যে বাস্তবে কোন জায়গায়, অবকাঠামোগত কোন ম্যানেজমেন্টে, কোন কোন প্রতিষ্ঠানে, কোন অবস্থানে, কোন পজিশনে অ্যাসেসমেন্ট হবে, সেটা ফিজিক্যাল সেটিং। আর টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, এগুলো কি কি প্রয়োজন হতে পারে সেটা। আর হচ্ছে ম্যাটেরিয়ালস কি প্রয়োজন হয় সেটা। আর 4 নম্বর হচ্ছে পারপাস, উদ্দেশ্য। এই চারটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা এই সেটাকে, 4টার মিলিত কথা হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। তাহলে এই যে পারপাস অফ অ্যাসেসমেন্ট, এখন আমরা যেগুলো ফেস করি সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট আমাদের সাধারণত সবগুলোই শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য হয়। এই জন্য আমরা দেখি যে অ্যাসেসমেন্ট মানে একটা সার্টিফিকেট হবে।
কিন্তু এছাড়াও যে যে কারণে অ্যাসেসমেন্ট হয়, যে উদ্দেশ্যে, তার একটা হতে পারে লাইসেন্সিং। যেমন বিআরটিএ যেটা করে, তারা কিন্তু সার্টিফিকেট দেয় না, লাইসেন্স দেয়। এরপরে হতে পারে অডিট। হ্যাঁ, অডিট হতে পারে, অর্থাৎ কোনো এক জায়গায়, যেমন যদি কেউ পেট্রোল পাম্প অপারেট করতে চায়, তাহলে তার নিরাপত্তা ঠিক আছে কিনা, সেটার জন্য কিন্তু একটা অ্যাসেসমেন্ট হয়। এরপরে এই সার্টিফিকেশন অফ কোয়ালিফিকেশন ডায়াগনোসিস, অনেকগুলো পয়েন্ট আছে। ডায়াগনোসিস রিকোয়ারমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিডস, এমপ্লয়ি ক্লাসিফিকেশন, এগুলোর ক্ষেত্রেও হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কোনো এক জায়গায় কর্মীদের শিক্ষার দরকার আছে কিনা, ট্রেনিংয়ের দরকার আছে কিনা, এরপর এমপ্লয়ীদের প্রমোশন কাকে কিভাবে দিবে, প্রমোশনের জন্য কিন্তু পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে করে অনেকগুলো কারণে অ্যাসেসমেন্ট হতে পারে। তো সাধারণত আমরা সার্টিফিকেশনের জন্যই সাধারণত আমরা দেখে থাকি, এবং অ্যাসেসমেন্টের শেষে আমাদেরকে একটা সার্টিফিকেট সাধারণত দেওয়াই হয়। কিন্তু এছাড়া অনেকগুলো কারণে পারপাসে অ্যাসেসমেন্ট হতে পারে। তাহলে ফিজিক্যাল সেটিং, টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়ালস এবং পারপাস, এই চারটা মিলিয়ে কনটেক্সট। আর পারপাসের মধ্যে আমরা যত কারণে পরীক্ষা করি, রেজাল্ট করি, এগুলোকে আমরা পারপাস হিসেবে ধরে নেই। এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে হাজারো টাইপের প্রশ্ন হয়। প্রথম প্রশ্নই হতে পারে বড় প্রশ্ন হিসেবে, প্রিন্সিপালস অফ অ্যাসেসমেন্ট হিসেবে। হ্যাঁ, হুইচ আর দি প্রিন্সিপালস অফ অ্যাসেসমেন্ট, অথবা ডিসক্রাইব দি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, অথবা এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট মে ইনক্লুড, এরকম দিয়ে, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাসেসমেন্টের মূলনীতি, এটা দিয়ে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। সেই সাথে এই চারটা যে প্রিন্সিপাল হয়, এই চারটা দিয়ে আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, যে হোয়াট ইজ ভ্যালিড অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ রিলায়েবল অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ ফেয়ারনেস অ্যাসেসমেন্ট, এই টাইপের প্রশ্নও কিন্তু হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব সংক্ষেপে এগুলো যদি একটু মাথায় থাকে, তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে কখন ভ্যালিডিটি এই প্রিন্সিপাল হয়, মূলনীতি হয়, এই মূলনীতি মানে হচ্ছে যদি অ্যাসেসমেন্ট অল পিসি অফ অল এলিমেন্ট অফ অল ইউনিট, অর্থাৎ যতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি আছে সিএস এর ভিতরে, সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সির যতগুলো এলিমেন্ট আছে, আবার এলিমেন্টের যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, সবগুলো যদি আমরা যাচাই বাছাই করে সবগুলো থেকে যদি আমরা পরীক্ষা নেই, অ্যাসেসমেন্ট নেই, তাহলে সেই অ্যাসেসমেন্টকে আমরা বলবো ভ্যালিড অ্যাসেসমেন্ট। অর্থাৎ কোনো একটা পারফরমেন্স ক্রাইটেরিয়াও অ্যাসেসমেন্টের অংশ থেকে যাচাই করা বাদ যাওয়া যাবে না। এটা যখন আমরা প্ল্যানিং ম্যাট্রিক্স করব, তখন দেখবেন ক্লিয়ার হবে না আপনার। রিলায়েবল কখন হবে? অনেক সময় এরকম হয় যে একই অকুপেশনের একই লেভেলের অ্যাসেসমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে একই দিনে। এরকম কেস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত এই ক্যান্ডিডেটরা ডিফারেন্ট হয়, অ্যাসেসররাও ভিন্ন হয়, সিচুয়েশনও ভিন্ন হয়, কিন্তু ওই দিনের জন্য ওই অকুপেশনের ওই লেভেলের মেথডগুলো কিন্তু একই হতে হয়, না হলে রিলায়েবল হয় না। সাপোজ উদাহরণস্বরূপ যদি বলা যায় যে ঢাকাতে, চট্টগ্রামে, রাজশাহীতে 3টা প্রতিষ্ঠানে আজকে কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট হবে, তাহলে ঢাকার ক্যান্ডিডেট, চট্টগ্রামের ক্যান্ডিডেট, ঢাকার অ্যাসেসর, চট্টগ্রামের অ্যাসেসর, রাজশাহীর অ্যাসেসর, এরপরে সিচুয়েশন সবগুলোই ভিন্ন। কিন্তু অ্যাসেসমেন্টের যে মেথডগুলো আছে, সাপোজ রিটেন টেস্ট থাকবে, এরপরে ওরাল টেস্ট থাকবে, এরপরে হচ্ছে এই ডেমনস্ট্রেশন থাকবে, এইগুলো যেন 3 জায়গাতেই একই রকম থাকে, মিল থাকে। যদি একই রকম মেথড সব জায়গাতে অ্যাপ্লাই করা হয়, তাহলে এই পদ্ধতিটার, এই মূলনীতির নাম আমরা বলছি রিলায়েবিলিটি। আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে সহজ করে দেওয়া, একদম সহজে বাংলায় বুঝি আমরা হচ্ছে সহজ করে দেওয়া, ফ্লেক্সিবল করে দেওয়া, নমনীয় করে দেওয়া। কিন্তু নমনীয় করার একটা রেঞ্জ আছে। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের যে ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু নলেজ, স্কিল, অ্যাটিটিউড আছে যেগুলো মাস্ট নো, মাস্ট ডু, এগুলোকে ঠিক রেখে যদি একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলছি ফ্লেক্সিবল। আর ফেয়ারনেস হচ্ছে যদি অ্যাসেসমেন্টের ভিতরে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমরা শিখে এসেছি ইনক্লুসিভিটি, সেটার ভিতরে যে কিছু কিছু বিষয়ে
এই ক্যান্ডিডেটদের সুযোগ সুবিধা যেগুলো দরকার সেগুলো একটু বৃদ্ধি করে যাতে সবাইকে সমান সুযোগ দেওয়া যায়, এটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তো যদি কোনো অ্যাসেসমেন্টে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বাস্তবায়ন করা হয় তাহলে সেই অ্যাসেসমেন্টকে আমরা বলবো ফেয়ারনেস অ্যাসেসমেন্ট। তাহলে এই চারটা মূলনীতি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি আর ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এই চারটা মূলনীতি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে, কাকে বলে জানতে হবে। হ্যাঁ, আবার এমসিকিউ হতে পারে। আচ্ছা, এরপরে আসেন অ্যাসেসমেন্টের প্রকারভেদ। অ্যাসেসমেন্ট সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফর্মেটিভ। মনে রাখার সহজ উপায় হচ্ছে এটা হয় হচ্ছে ডিউরিং দি ট্রেনিং কোর্স, এবং এর পারপাস হচ্ছে চেক প্রোগ্রেস, অর্থাৎ অ্যাসেসমেন্ট ট্রেনিং চলাকালীন সময়ে লার্নারদের প্রোগ্রেস যাচাই করার জন্য আমরা যে অ্যাসেসমেন্টগুলো নিয়ে থাকি সেগুলোকে আমরা সাধারণত ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলি। আর সামেটিভ কখন হয়? ওটা ছিল ডিউরিং দি ট্রেনিং, আর এটা হচ্ছে আফটার দি ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং শেষ হওয়ার পরে। আর এটার উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট দেওয়া। তাহলে প্রথম ফর্মেটিভ অ্যাসেসমেন্টের এটা হয় হচ্ছে ট্রেনিংয়ের চলাকালীন সময়, আর এটা উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রেস যাচাই করার জন্য কতটুকু শেখা হলো। আর সামেটিভ হচ্ছে ট্রেনিং শেষ হওয়ার পরে, এর উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট প্রদানের জন্য। এই দুই ধরনের অ্যাসেসমেন্ট আমরা সাধারণত নিয়ে থাকি। এরপরের বিষয় হচ্ছে এভিডেন্স। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এভিডেন্স বলতে কি বোঝানো হয়? এভিডেন্স হচ্ছে এটা হচ্ছে ইনফরমেশন। এভিডেন্সকে ইনফরমেশন বলা হয়। কি ধরনের ইনফরমেশন? দ্যাট ইজ গ্যাদার্ড অ্যান্ড ম্যাচড এগেনস্ট ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা সংগ্রহ করা হয় এবং মিলিয়ে দেখা হয় ইউনিট অফ কম্পিটেন্সির সাথে, অর্থাৎ সিএস এর সাথে। কি কারণে মিলানো হয়? টু প্রুভ, টু প্রোভাইড প্রুফ, প্রমাণ করার জন্য দ্যাট এ পারসন ইজ কম্পিটেন্ট। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে যদি আমরা কম্পিটেন্ট ঘোষণা করতে চাই তাহলে সর্বপ্রথম তার কাছ থেকে কিছু ইনফরমেশান সংগ্রহ করতে হয়, তারপরে সেগুলোকে ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলাতে হয়। তারপরে যদি এটা মিলে যায় তখন আমরা প্রমাণ করে দিই এবং ঘোষণা করি যে সেই ক্যান্ডিডেট কম্পিটেন্ট। আর যদি কোনো জায়গায় ইউনিট অফ কম্পিটেন্সির সাথে না মিলে তখন আমরা বলি যে এই ক্যান্ডিডেট কম্পিটেন্ট নয়, নট ইয়েট কম্পিটেন্ট। তাহলে এই হচ্ছে এভিডেন্স। এভিডেন্স মানে হচ্ছে ইনফরমেশন। আচ্ছা, এভিডেন্স আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স বা ডিরেক্টও বলে অনেকে, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট এভিডেন্স। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে খেয়াল রাখতে হবে যে সকল এভিডেন্স কালেকশনের জন্য অ্যাসেসর এবং ক্যান্ডিডেট দুইজনকে একই সাথে একই সময়ে উপস্থিত থাকতে হয়। একজনের অনুপস্থিতিতে সেই এভিডেন্স সংগ্রহ করা যায় না এবং জাজমেন্টও করা যায় না। হ্যাঁ, তাহলে যেমন অবজারভেশন মানে হাতের কাজ, যেটা হাতের কাজ প্র্যাকটিক্যালটা যখন হচ্ছে, অ্যাসেসর যদি ওই মুহূর্তে ক্যান্ডিডেটের সামনে উপস্থিত না থাকে তাহলে কিন্তু অ্যাসেসর বুঝতে পারবে না যে কাজটা সে ঠিকঠাক করছে কি করছে না। এরপরে ওরাল কোশ্চেন। ওরাল কোশ্চেন যেহেতু মৌখিক প্রশ্ন, অ্যাসেসর সামনে ক্যান্ডিডেটকে না বসালে, না ডাকলে, তার সামনাসামনি না হলে কিন্তু ওরাল কোশ্চেন করারও সুযোগ নেই, ওরাল কোশ্চেন উত্তর দেওয়ারও সুযোগ নেই। ঠিক ডেমনস্ট্রেশনের বেলাও তাই, প্র্যাকটিক্যাল যখন হয় এটা সামনাসামনি থাকতে। তাহলে এগুলো হচ্ছে ডাইরেক্ট। ইনডাইরেক্ট কোনগুলো? যে এভিডেন্স কালেকশনের জন্য অ্যাসেসরকে ক্যান্ডিডেটের সাথে একই সময়ে থাকতে হয় না, অন্য সময়েও এটা জাজমেন্ট করা যায়। যেমন ফিনিশড প্রোডাক্ট, যদি বলা হয় যে আজকের অ্যাসেসমেন্ট একটা পোর্টফোলিও থাকবে, সেখানে যে যা কাজ করে সেই কাজের স্যাম্পল নিয়ে আসবে, সেই স্যাম্পল দেখে দেখে আমরা যাচাই বাছাই করবো যে সে আসলে কাজটা পারে, তাহলে সেটা তো সে অন্য সময় করে নিয়ে আসছে, তাহলে সেটা যাচাই করা যায়। রিটেন টেস্ট, রিটেন টেস্ট আমরা যখন অ্যান্সার দেই তখন তো আর অ্যাসেসর যাচাই করে না, শুধু দেখে যে সে লিখছে কি লিখছে না। সেই রিটেন টেস্টের যাচাই বাছাই কিন্তু অ্যাসেসর পরে করে, অর্থাৎ অ্যাসেসর আমরা যখন উত্তর দেই, ক্যান্ডিডেটরা যখন উত্তর দেয় তখন যাচাই না করে পরেও এটাকে মূল্যায়ন বা যাচাই করা যায়, এই জন্য এটা ইনডাইরেক্ট। এরপরে রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক, আগের কোনো কাজের যদি রিভিউ করা হয় সেটাও ইনডাইরেক্ট হয়। এরপর টেস্টিমোনিয়ালস, প্রশংসাপত্র যেটা। এরপর রিপোর্ট ফ্রম এমপ্লয়িজ, এরপরে কলিগস অর সুপারভাইজার। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, কারণ এগুলো এক সময় রিপোর্ট তৈরি হয়, অন্য সময় যে যাচাই বাছাই হয়। আর এভিডেন্স অফ ট্রেনিং, যদি কোথাও কোনো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলে যে ট্রেনিং করছে কিনা সেটার এভিডেন্স দরকার,
তাহলে সেই এভিডেন্সটাও হবে ইনডাইরেক্ট এভিডেন্স। এরপর আসেন এভিডেন্স কি কি দরকার। এখানে এই এভিডেন্সের কোয়ালিটি বা বৈশিষ্ট্য জানার জন্য আমাদের এই রুলস বা এভিডেন্সের নিয়ম কানুনটা আমাদের শিখে নিতে হবে। এটা দিয়েই কিন্তু আমরা এভিডেন্সকে যাচাই বাছাই করব। এখানে 6টা রুলস আছে, সংক্ষেপে মনে রাখার জন্য অনেক মডেল করে মনে রাখে। আমরা এটাকে প্রেসক্রাইব করেছি যে এটাতে মনে রাখবেন ভিসিএস কার, এই যে ভ্যালিড, কারেন্ট, সাফিসিয়েন্ট আর কনসিস্টেন্ট, অথেন্টিক, রিসেন্ট। এই 6টা পয়েন্ট কীভাবে সাজায় রাখলে মনে রাখা সহজ। তাহলে আগের বার আমরা একটু আগে পড়ে এসেছি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, যেটা ছিল 4টা, আর রুলস অফ এভিডেন্স এটা হচ্ছে 6টা। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল, এভিডেন্সের রুলস, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে রুলস 6টা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে যদি এটা সরাসরি পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে রিলেটেড থাকে। আমরা যেগুলো যাচাই করব সেটা যেন পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে রিলেটেড হয়। কারেন্ট হবে কখন? যদি যে আনসারটা আমি নিচ্ছি, যে স্কিলটা আমি দেখছি, সেটা যদি আপ টু ডেট হয়। অনেক ক্ষেত্রেই কিন্তু প্রযুক্তি পরিবর্তন হয়, সিস্টেম আপডেট হয়, তাহলে একই প্রশ্নের 2 রকম আনসার হতে পারে। কিছুদিন আগে একটা আনসার ছিল, এখন আনসারটা পরিবর্তন হয়েছে। তাহলে যে আনসারটা আমি পেলাম সেটা যেন লাস্ট ভার্সনের, যেটা আপডেট ভার্সনের উত্তরটা আমি নেই, তাহলে সেটা কারেন্ট। আর যদি পুরাতন কোন উত্তর দেয় তাহলে সেটা কারেন্ট নয়। সেই ক্ষেত্রে উত্তর সঠিক হলেও এই উত্তর কিন্তু অনেক সময় নেওয়া যায় না। আচ্ছা, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যদি এই এভিডেন্স একের বেশি মেথড দিয়ে যাচাই করা হয়, তার যে দক্ষতা, যোগ্যতা, নলেজ, সেটা যাচাই করার জন্য যদি একের বেশি মেথড ইউজ করা হয়, যেমন আমরা ওরাল করি, এরপরে রিটেন করি, ডেমনস্ট্রেশন করি, এরকম হয়, এবং সেটা যদি সকল সিএস এর সকল পার্টকে যদি সেটা কভার করে তাহলে সেটা সাফিসিয়েন্ট হয়। কনসিস্টেন্ট একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি এভিডেন্স কনসিস্টেন্টলি মেট দি স্ট্যান্ডার্ড আন্ডার ওয়ার্কপ্লেস কন্ডিশন। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে এভিডেন্সগুলোর সাথে একটা ধারাবাহিকতা থাকবে। সে যখন কাজ করবে, কাজের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে। একটা কাজের তো অনেকগুলো নিয়ম ফলো করে করতে হয়, অনেকগুলো স্টেপ ফলো করে করতে হয়, তো স্টেপগুলো ধারাবাহিক সে করতে থাকবে, আগেরটা আগে করবে, পরেরটা পরে করবে। হ্যাঁ, যদি এরকম কোনো সিরিয়ালি প্রশ্নের উত্তর দেওয়ার কথাও থাকে সেখানেও কনসিস্টেন্সি থাকবে। যেমন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা এই হাইরার্কি অফ কন্ট্রোলস হ্যাজার্ড থেকে ওই প্রশ্নের উত্তরটা দেন, তাহলে ওই যে পিপি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, এইভাবে করে সিরিয়ালি যে বিষয়টা আছে, তাহলে যদি আপনি সিরিয়াল বলতে পারেন তাহলে উত্তরটা কনসিস্টেন্ট। বাট যদি ভেঙে ভেঙে বলেন, শুরুতে পিপিই বললেন, দ্বিতীয়তে আপনি এই শেষেরটা বললেন, তারপরে তৃতীয়তে মাঝেরটা বললেন, এই যে কম বেশি হয়ে গেল, এগুলো কনসিস্টেন্সি বোঝায় না। কোনো একটা কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে, আপনি যদি ধারাবাহিকভাবে করতে পারেন, আগেরটা আগে, শুরুরটা শুরুতে, শেষেরটা শেষে, তাহলে এটাকে কনসিস্টেন্ট বলা হয়। হ্যাঁ, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে। আচ্ছা, অথেন্টিক মানে হচ্ছে নিজের কাজ যদি হয়। অনেক সময় কিন্তু এরকম অ্যাসেসমেন্টের সময় হয় যে সে আরেকজনের কাজটা চুরি করে জমা দিয়ে দিয়েছে, এরকম খেয়াল রাখতে হয় অ্যাসেসরদের যে এটা অথেন্টিক কিনা, তার নিজের কাজ কিনা। আর রিসেন্ট হচ্ছে এটা 3 বছরের মধ্যের কিনা, 3 বছরের বেশি হলে সেটা রিসেন্ট নয়। এনএসডির ক্ষেত্রে, বিটিভির ক্ষেত্রে এটা 5 ইয়ার্স ছিল, এনএসডির ক্ষেত্রে এটা বলা হচ্ছে এটা 3 বছরের মধ্যে হলে সেটা রিসেন্ট, আর 3 বছরের বেশি হলে সেটা গ্রহণ করার সুযোগ নাই, পুরাতন হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হুম, রুলস অফ এভিডেন্সের আবার সিরিয়াল হয় নাকি? ওইটা আসছে হাইরার্কি অফ কন্ট্রোলস, হাইরার্কি অফ কন্ট্রোলস হ্যাজার্ড থেকে। হ্যাজার্ডের 6টা কন্ট্রোলস আছে না, পিপি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, ওটা তো, এটা তো বটম টু টপ হচ্ছে, বটমে হচ্ছে পিপি, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, তারপরে আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, হ্যাঁ, তারপরে আইসোলেশন,
তারপরে হচ্ছে আইসোলেশনের পরে কি আরো দুইটা আছে, হ্যাঁ এটা যখনই টোটাল টোটাল সিবিটিএ তে সিরিয়াল প্রশ্ন একটাই, সেটা হচ্ছে হাইরার্কি অফ কন্ট্রোলস। অস পরে দেখবেন, আজকে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন অ্যাসেসমেন্টের মেথড। মেথড মানে যে যে পদ্ধতি ব্যবহার করে আমরা অ্যাসেসমেন্ট নিতে পারি। হ্যাঁ, এটার ক্ষেত্রে একবার এখান থেকে পড়লে সুবিধা হবে। মেথড এবং টুলস, এটার সামান্য পার্থক্য আছে। মেথড মানে পদ্ধতি, টুলস মানে ওই পদ্ধতি বাস্তবায়ন করার জন্য আমরা যে যে পেপারস ব্যবহার করি ওগুলোকে টুলস বলে। হ্যাঁ, তাহলে একটা মেথড হচ্ছে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা। এটার জন্য আমরা টুলস ব্যবহার করি হচ্ছে রিটেন টেস্ট কোশ্চিন। কোশ্চিনটা হচ্ছে টুলস আর টেস্টটা হচ্ছে মেথড। এরপর ওরাল কোশ্চিনিং, মৌখিক প্রশ্ন, এটার জন্য টুলস হচ্ছে ওরাল কোশ্চিন অ্যান্ড রেসপন্স শিট। রেসপন্স শিট যুক্ত করলে সেটা টুলস হয়। ডেমনস্ট্রেশন হচ্ছে একটা মেথড, আর ডেমনস্ট্রেশনকে যাচাই করার জন্য আমরা পেপার ব্যবহার করি হচ্ছে অবজারভেশন চেকলিস্ট, যেখানে টিক চিহ্ন দেয় অ্যাসেসররা কাজটা ঠিক হয়েছে কি হয়নি। হ্যাঁ, এরপরে অন দ্য জব অবজারভেশন চেকলিস্ট, এটা সাধারণত আমাদের ব্যবহার খুব কম হয়, এটা ইন্ডাস্ট্রিতে প্রমোশনের জন্য হয়। আর ট্রেনি পোর্টফোলিও মানে আগের কোনো কাজ, এই পোর্টফোলিও যাচাই করার জন্য একটা পোর্টফোলিও ইভ্যালুয়েশন চেকলিস্ট এটা হয়। তাহলে এর মধ্যে সবচাইতে বেশি আমরা ব্যবহার করি যে তিনটা, সেটা হচ্ছে রিটেন টেস্ট, এটার জন্য টুলস হচ্ছে রিটেন টেস্ট কোশ্চেন। ওরাল কোশ্চেনিং, এটার জন্য টুলস হচ্ছে ওরাল কোশ্চেন অ্যান্ড রেসপন্স শিট। আর ডেমনস্ট্রেশন, এটার জন্য টুলস হচ্ছে অবজারভেশন চেকলিস্ট। তাহলে এই ডান পাশের রিটেন টেস্ট, ওরাল কোশ্চেন অ্যান্ড রেসপন্স শিট আর হচ্ছে অবজারভেশন চেকলিস্ট, এগুলো আমাদের ডিজাইন করতে হবে হ্যাঁ টুলস হিসেবে। তাহলে আমরা অ্যাসেসমেন্টের অ্যাক্টিভিটিতে আগাতে পারবো আর কি। আচ্ছা, এরপর আসেন অ্যাসেসমেন্ট প্ল্যানে কি কি থাকে। অ্যাসেসমেন্ট প্ল্যান আমরা করব যেহেতু আজকে, অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে থাকবে পারপাস, থাকবে কনটেক্সট, এরপরে থাকবে রিলেভেন্ট বেঞ্চমার্ক মানে সিএস, এর সাথে থাকবে হচ্ছে এই কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। হোয়াট টু বি অ্যাসেস, হাউ দি অ্যাসেসমেন্ট ইজ টু টেক প্লেস, হোয়েন অ্যাসেসমেন্ট ইজ টু টেক প্লেস, আর হচ্ছে হোয়ার অ্যাসেসমেন্ট ইজ টু বি টেক প্লেস। এটা তার মানে হচ্ছে কি কি যাচাই করবেন, অ্যাসেসমেন্ট নেবেন, কিভাবে নেবেন, কখন নেবেন, কোথায় নেবেন। এই বিষয়গুলো হচ্ছে এই প্ল্যান না করলে, সিদ্ধান্ত না নিলে অ্যাসেসমেন্টে আগানো যায় না। তো এই বিষয়গুলো হচ্ছে প্ল্যানিংয়ে আছে। এইরকম দেখতে একটা প্ল্যানিং ম্যাট্রিক্স আমরা আজকে এটা নিয়ে ডিজাইন করব আর কি, এরকম একটা কাজ। এই ছিল মোটামুটি এই সিবিএলএম এর আলোচ্য বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে সেরে ফেললে আমরা কাজে নেমে যেতে পারি। বলেন। কোনো প্রশ্ন? 10 লাস্টের আগে। 9 নম্বর তো গত ছিল, থাকতে পারে। রিভিউ অংশ হয়তো বাকি ছিল 9 এর।